বঙ্গদেশের কৃষক শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত। প্রথম পরিচ্ছেদ। দেশের শ্রীবৃদ্ধি। আজিকালি বড় গোল শোনা যায় যে আমাদের দেশের বড় শ্রীবৃদ্ধি হইতেছে। এতকাল আমাদিগের দেশ উচ্ছন্ন যাইতেছিল, এক্ষণে ইংরাজের শাসন কৌশলে আমরা সভ্য হইতেছি। আমাদের দেশের বড় মঙ্গল হইতেছে। কি মঙ্গল দেখিতে পাইতেছ না? ওই দেখো, লৌহ বর্মে লৌহ তুরঙ্গ কোটি উচ্চৈঃস্রবা বলে অতিক্রম করিয়া 1 মাসের পথ একদিনে যাইতেছে। ওই দেখো, ভাগীরথীর যে উত্তাল তরঙ্গমালায় দিগ্গজ ভাসিয়া গিয়াছিল, অগ্নিময়ী তরণী ক্রীড়াশীল হংসের ন্যায় তাহাকে বিদীর্ণ করিয়া বাণিজ্যদ্রব্য বহিয়া ছুটিতেছে। কাশীধামে তোমার পিতার অদ্য প্রাতে সাংঘাতিক রোগ হইয়াছে। বিদ্যুৎ আকাশ হইতে নামিয়া আসিয়া তোমাকে সংবাদ দিল। তুমি রাত্রি মধ্যে তাহার পদপ্রান্তে বসিয়া তাহার শুশ্রূষা করিতে লাগিলে। সে রোগ পূর্বে আরাম হইত না, এখন নবীন চিকিৎসাশাস্ত্রের গুণে ডাক্তারে তাহারে আরাম করিল। যে ভূমিখণ্ড নক্ষত্রময় আকাশের ন্যায় অট্টালিকাময় হইয়া এখন হাসিতেছে, আগে উহা ব্যাঘ্র ভল্লুকের আবাস ছিল। ওই যে দেখিতেছ রাজপথ, 50 বছর পূর্বে ওই স্থানে সন্ধ্যার পর হয় কাদার পিছলে পা ভাঙিয়া পড়িয়া থাকিতে, না হয় দস্যু হস্তে প্রাণত্যাগ করিতে। এখন সেখানে গ্যাসের প্রভাবে কোটি চন্দ্র জ্বলিতেছে। তোমার রক্ষার জন্য পাহারা দাঁড়াইয়াছে, তোমাকে বহনের জন্য গাড়ি দাঁড়াইয়া আছে। যেখানে বসিয়া আছো তাহা দেখো। যেখানে আগে ছেঁড়া কাঁথা ছেঁড়া সব ছিল, এখন সেখানে কার্পেট, কৌচ, ঝাড়, ক্যান্ডেলাব্রা, মার্বেল, আলাবাস্টার, কত বলিব। যে বাবু দূরবীন কষিয়া বৃহস্পতি গ্রহের উপগ্রহগণের গ্রহণ পর্যবেক্ষণ করিতেছেন, 50 বৎসর পূর্বে জন্মিলে উনি এতদিন চাল কলা ধূপ দ্বীপ দিয়া বৃহস্পতির পূজা করিতেন। আর আমি যে হতভাগা চেয়ারে বসিয়া ফুলিস্কেপ কাগজে বঙ্গদর্শনের জন্য সমাজতত্ত্ব লিখিতে বসিলাম, 100 বৎসর পূর্বে হইলে আমি এতক্ষণ ধরাসনে পশু বিশেষের মতো বসিয়া ছেঁড়া তুলট নাকের কাছে ধরিয়া নবমীতে লাউ খাইতে আছে কিনা সে কচকচিতে মাথা ধরাইতাম। তবে কি দেশের বড় মঙ্গল হইতেছে না? দেশের বড় মঙ্গল। তোমরা একবার মঙ্গলের জন্য জয়ধ্বনি করো। এই মঙ্গল ছড়াছড়ির মধ্যে আমার একটা কথা জিজ্ঞাসু আছে। কাহার এত মঙ্গল? ওই যে হাসিম শেখ আর রামা কৈবর্ত 2 প্রহরের রৌদ্রে খালি মাথায় খালি পায়ে 1 হাঁটু কাদার উপর দিয়া 2টা অস্থির চর্মাবশিষ্ট বলদে ভোতা হাল ধার করিয়া আনিয়া চষিতেছে, উহাদের কি মঙ্গল হইয়াছে? উহাদের এই ভাদ্রের রৌদ্রে মাথা ফাটিয়া যাইতেছে, তৃষায় ছাতি ফাটিয়া যাইতেছে। তাহার নিবারণ জন্য অঞ্জলি করিয়া মাঠের কর্দম পান করিতেছে। ক্ষুধায় প্রাণ যাইতেছে, কিন্তু এখন বাড়ি গিয়া আহার করা হইবে না, এ চাষের সময়। সন্ধ্যাবেলা গিয়া উহারা ভাঙা পাত্রে রাঙা রাঙা বড় বড় ভাত লুন লঙ্কা দিয়া আধপেটা খাইবে। তাহার পর ছেঁড়া মাধুরে না হয় ভূমে গোহালের এক পাশে শয়ন করিবে। উহাদের মশা লাগে না। তাহার পর দিন প্রাতে আবার সেই 1 হাঁটু কাদায় কাজ করিতে যাইবে। যাইবার সময় হয় জমিদার নয় মহাজন পথ হইতে ধরিয়া লইয়া গিয়া দেনার জন্য বসাইয়া রাখিবে, কাজ হইবে না। নয়তো চষিবার সময় জমিদার জমিখানি কাড়িয়া লইবে। তাহা হইলে সে বৎসর কি করিবে? উপবাস, সপরিবারে উপবাস। বলো দেখি চশমা নাকে বাবু, ইহাদের কি মঙ্গল হইয়াছে? তুমি লেখাপড়া শিখিয়া ইহাদিগের কি মঙ্গল সাধিয়াছ? আর তুমি ইংরেজ বাহাদুর, তুমি যে মেজের উপরে 1 হাতে হংস পক্ষ ধরিয়া
বিধির সৃষ্টি ফেরাইবার কল্পনা করিতেছ, আর অপর হস্তে ভ্রমর কৃষ্ণ শুশ্রগুচ্ছ কণ্ডুয়িত করিতেছ। তুমি বলো দেখি যে তোমা হইতে এই হাসিম শেখ আর রামা কৈবর্তের কি উপকার হইবে বা হইয়াছে? আমি বলি, অনুমাত্র না, কণামাত্রও না। তাহা যদি না হইল, তবে আমি তোমাদের সঙ্গে মঙ্গলের ঘটায় উলুধ্বনি দিব না। দেশের মঙ্গল? দেশের মঙ্গল? কাহার মঙ্গল? তোমার আমার মঙ্গল দেখিতেছি, কিন্তু তুমি আমি কি দেশ? তুমি আমি দেশের কয়জন? আর ওই কৃষিজীবী কয়জন? তাহাদের ত্যাগ করিলে দেশে কয়জন থাকে? হিসাব করিলে তাহারাই দেশ। দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী। তোমা হইতে আমা হইতে কোনো কার্য হইতে পারে, কিন্তু সকল কৃষিজীবী খেপিলে কে কোথায় থাকিবে? কি না হইবে? যেখানে তাহাদের মঙ্গল নাই, সেখানে দেশের কোনো মঙ্গল নাই। দেশের শ্রীবৃদ্ধি হইতেছে, স্বীকার করি। আমরা এই প্রবন্ধে একটি উদাহরণের দ্বারা প্রথমে দেখাইব যে দেশের কি প্রকারে শ্রীবৃদ্ধি হইতেছে। পরে দেখাইব যে কৃষকেরা সে শ্রীবৃদ্ধির ভাগী নহে। পরে দেখাইব যে তাহা কাহার দোষ? ব্রিটিশ অধিকারী রাজ্য সুশাসিত। পরজাতীয়রা জনপদপীড়া উপস্থিত করিয়া যে দেশের অর্থ অপহরণ করিবে, সে আশঙ্কা বহুকাল হইতে রহিত হইয়াছে। আবার স্বদেশীয় স্বজাতীয়ের মধ্যে পরস্পরে যে সঞ্চিতার্থ অপহরণ করিবে, সে ভয়ও অনেক নিবারণ হইয়াছে। দস্যুভীতি, চৌরভীতি, বলবান কর্তৃক দুর্বলের সম্পত্তি হরণের ভয়, এ সকলের অনেক লাঘব হইয়াছে। আবার রাজা বা রাজপুরুষেরা প্রজার সঞ্চিতার্থ সংগ্রহ লালসায় যে বলে ছলে কৌশলে লোকের সর্বস্ব অপহরণ করিবেন, সেদিনও নাই। অতএব যদি কেহ অর্থ সঞ্চয়ের ইচ্ছা করে, তবে তাহার ভরসা হয় যে সে তাহা ভোগ করিতে পারিবে, এবং তাহার উত্তরাধিকারীরাও তাহা ভোগ করিতে পারিবে। যেখানে লোকের এইরূপ ভরসা থাকে, সেখানে লোকে সচরাচর সংসারী হয়। যেখানে পরিবার প্রতিপালন শক্তি সম্বন্ধে অনিশ্চয়তা, সেখানে লোকে সংসার ধর্মে বিরাগী। পরিণয়াদিতে সাধারণ লোকের অনুরাগের ফল প্রজাবৃদ্ধি। অতএব ব্রিটিশ শাসনে প্রজাবৃদ্ধি হইয়াছে। প্রজাবৃদ্ধির ফল কৃষিকার্যের বিস্তার। যে দেশে লক্ষ লোকের মধ্যে আহার উপযোগী শস্যের আবশ্যক, সে দেশে কেবল তদুপযুক্ত ভূমি কর্জিত হইবে। কেননা অনাবশ্যক শস্য যাহা কেউ খাইবে না, ফেলিয়া দিতে হইবে, তাহা কে পরিশ্রম স্বীকার করিয়া উৎপাদন করিতে যাইবে? দেশের অবশিষ্ট ভূমি পতিত বা জঙ্গল বা তদ্রূপ অবস্থা বিশেষে থাকিবে। কিন্তু প্রজাবৃদ্ধি হইয়া যখন সেই 1 লক্ষ লোকের স্থানে 1.5 লক্ষ লোক হয়, তখন আর বেশি ভূমি আবাদ না করিলে চলে না। কেননা যে ভূমির উৎপন্নে লক্ষ লোক প্রতিপালিত হইত, তাহার শস্যে 1.5 লক্ষ কখনো চিরকাল জীবন ধারণ করিতে পারে না। সুতরাং প্রজাবৃদ্ধি হইলেই চাষ বাড়িবে। যাহা পূর্বে পতিত বা জঙ্গল ছিল, তাহা ক্রমে আবাদ হইবে। ব্রিটিশ শাসনে প্রজাবৃদ্ধি হওয়াতে সেইরূপ হইয়াছে। চিরস্থায়ী বন্দোবস্তের পূর্বাপেক্ষা এক্ষণে অনেক ভূমি কর্জিত হইতেছে। আর এক কারণে চাষের বৃদ্ধি হইতেছিল। সেই দ্বিতীয় কারণ বাণিজ্য বৃদ্ধি। বাণিজ্য বিনিময় মাত্র। আমরা যদি ইংল্যান্ডের বস্ত্রাদি লই, তবে তাহার বিনিময়ে আমাদের কিছু সামগ্রী ইংল্যান্ডে পাঠাইতে হইবে, নহিলে আমরা বস্ত্র পাইব না। আমরা কি পাঠাই? সেই টাকা ইংল্যান্ডের প্রাপ্ত সামগ্রীর কোনো অংশের মূল্য কিনা সন্দেহ। অনেকে বলিবেন টাকা, তাহা নয়, সেটি আমাদের দেশীয় লোকের একটি গুরুতর ভ্রম। সত্য বটে, ভারতবর্ষের কিছু টাকা ইংল্যান্ডে যায়। সেই টাকাটি ভারত ব্যাপারে ইংল্যান্ডের মুনাফা। কিন্তু অধিকাংশের বিনিময়ে আমরা কৃষিজাত দ্রব্য সকল পাঠাই, যথা চাউল, রেশম, কার্পাস, পাট, নীল ইত্যাদি। ইহা বলা বাহুল্য যে পরিমাণ বাণিজ্য বৃদ্ধি হইবে,
সেই পরিমাণে এই সকল কৃষিজাত সামগ্রীর আধিক্য আবশ্যক হইবে। সুতরাং দেশে চাষও বাড়িবে। ব্রিটিশ রাজ্য হইয়া পর্যন্ত এদেশের বাণিজ্য বাড়িতেছে। সুতরাং বিদেশে পাঠাইবার জন্য বৎসর বৎসর অধিক কৃষিজাত সামগ্রীর আবশ্যক হইতেছে। অতএব এদেশে প্রতি বৎসর চাষ বাড়িতেছে। চাষ বৃদ্ধির ফল কি? দেশের ধনবৃদ্ধি, শ্রীবৃদ্ধি। যদি পূর্বে 100 বিঘা জমি চাষ করিয়া বার্ষিক 100 টাকা পাইয়া থাকি, তবে 200 বিঘা চাষ করিলে ননধিক 200 টাকা পাইব। 300 বিঘা চাষ করিলে 300 টাকা পাইব। বঙ্গদেশে দিন দিন চাষের বৃদ্ধিতে দেশের কৃষিজাত ধনবৃদ্ধি পাইতেছে। আর একটা কথা, সকলে মহা দুঃখিত হইয়া বলিয়া থাকেন, এক্ষণে দিনপাত করা ভার, দ্রব্য সামগ্রী বড় দুর্মূল্য হইয়া উঠিতেছে। এই কথা নির্দেশ করিয়া অনেকেই প্রমাণ করিতে চাহেন যে বর্তমান সময় দেশের পক্ষে বড় দুঃসময়। ইংরাজের রাজ্য প্রজাপীড়ক রাজ্য এবং কলিযুগ অত্যন্ত অধর্মক্রান্ত যুগ। দেশ উচ্ছন্নে গেল। ইহা যে গুরুতর ভ্রম, তাহা সুশিক্ষিত সকলেই অবগত আছেন। বাস্তবিক দ্রব্যের বর্তমান সাধারণ দৌর্মূল্য দেশের অমঙ্গলের চিহ্ন নহে, বরং একটি মঙ্গলের চিহ্ন। সত্য বটে, যেখানে আগে 8 আনায় 1 মণ চাউল পাওয়া যাইত, সেখানে এখন 2.5 টাকা লাগে। যেখানে টাকায় 3 সের ঘৃত ছিল, সেখানে টাকায় 3 পয়া পাওয়া ভার। কিন্তু ইহাতে এমত বুঝায় না যে বস্তুত চাউল বা ঘৃত দুর্মূল্য হইয়াছে। টাকা সস্তা হইয়াছে ইহাই বুঝায়। সে যাহাই হোক, 1 টাকার ধান এখন যে 2-3 টাকার ধান হইয়াছে, তাহাতে সন্দেহ নাই। ইহার ফল এই যে ভূমিতে কৃষক 1 টাকা উৎপন্ন করিত, সে ভূমিতে 2-3 টাকা উৎপন্ন হয়। যে ভূমিতে 10 টাকা হইত, তাহাতে 20 কি 30 টাকা হয়। বঙ্গদেশের সর্বত্রই বা অধিকাংশ স্থানে এইরূপ হইয়াছে। সুতরাং এই এক কারণে বঙ্গদেশের কৃষিজাত বার্ষিক আয়ের বৃদ্ধি হইয়াছে। আবার পূর্বেই সব প্রমাণ করা গিয়াছে, কর্ষিত ভূমিরও আধিক্য হইয়াছে। তবে 2 প্রকারে কৃষিজাত আয়ের বৃদ্ধি হইয়াছে। প্রথম, কর্ষিত ভূমির আধিক্যে। দ্বিতীয়, ফলের মূল্য বৃদ্ধিতে। যেখানে 1 বিঘা ভূমিতে 3 টাকার ফসল হইত, সেখানে সে 1 বিঘায় 6 টাকা জন্মে। আবার আর 1 বিঘা জঙ্গল পতিত আবাদ হইয়া আর 6 টাকা। মোটে 3 টাকা স্থানে 12 টাকা জন্মিতেছে। এই রূপে বঙ্গদেশের কৃষিজাত আয় যে চিরস্থায়ী বন্দোবস্তের সময় হইতে এ পর্যন্ত 3-4 গুণ বৃদ্ধি হইয়াছে বলিলে অত্যুক্তি হইবে না। এই বেশি টাকাটা কার ঘরে যায়? কে লইতেছে? এ ধন কৃষিজাত, কৃষকেরই প্রাপ্য। পাঠকেরা হঠাৎ মনে করিবেন কৃষকেরাই পায়। বাস্তবিক তাহারা পায় না। কে পায়? আমরা দেখাইতেছি। কিছু রাজভাণ্ডারে যায়। গত সন 1870-71 সালের যে বিজ্ঞাপনী কলকাতা রেভিনিউ বোর্ড হইতে প্রচার হইয়াছে, তাহাতে কার্যাধ্যক্ষ সাহেব লিখেন, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময়ে যে প্রদেশে 2,85,57,772 টাকা রাজস্ব ধার্য ছিল, সেই প্রদেশ হইতে এক্ষণে 3,50,41,248 টাকা রাজস্ব আদায় হইতেছে। অনেকে অবাক হইয়া জিজ্ঞাসা করিবেন, যে কর চিরকালের জন্য অবধারিত হইয়াছে, তাহার আবার বৃদ্ধি কি? শক সাহেব বৃদ্ধির কারণ সকলও নির্দেশ করিয়াছেন, যথা তৌফির বন্দোবস্ত, লাখেরাজ বাজেয়াপ্ত, নূতন পয়ন্তী ভূমির উপর কর সংস্থাপন, খাসমহলের কর বৃদ্ধি ইত্যাদি। অনেকে বলিবেন,
ওই সকল বৃদ্ধি যাহা হইবার হইয়াছে, আর বড় অধিক হইবে না। কিন্তু শখ সাহেব দেখাইয়াছেন এই বৃদ্ধি নিয়মিত রূপে হইতেছে। পূর্ব অবধারিত করের উপর বেশি যাহা এক্ষণে গভর্নমেন্ট পাইতেছেন 62.5 লক্ষ টাকা, তাহা কৃষিজাত ধন হইতেই পাইতেছেন। এই ধন অন্যান্য পথেও রাজভাণ্ডারে যাইতেছে। আফিমের আয়ের অধিকাংশই কৃষিজাত। কাস্টম হাউসের দ্বার দিয়াও রাজভাণ্ডারে কৃষিজাত অনেক ধন যায়। শখ সাহেব বলেন, এই কৃষিজাত ধন বৃদ্ধি অধিকাংশই বণিক ও মহাজন দিকের হস্তগত হইয়াছে। বণিক এবং মহাজন সম্প্রদায় যে ইহার ক্রিয়দংশ হস্তগত করিতেছে, তদ্বিষয়ে সংশয় নাই। কৃষকের সংখ্যা বাড়িয়াছে, সুতরাং মহাজনের লাভও বাড়িয়াছে। এবং যে বণিকেরা মাঠ হইতে ফসল আনিয়া বিক্রয় স্থানে বিক্রয় করে, কৃষিজাত ধনের ক্রিয়দংশ যে তাহাদের লাভস্বরূপে পরিণত হয়, তদ্বিষয়ে সংশয় নাই। কিন্তু কৃষিজাত ধনের বৃদ্ধির অধিকাংশই যে তাহাদের হস্তগত হয়, ইহা শখ সাহেবের ভ্রম মাত্র। এই ভ্রম কেবল শখ সাহেবের একার নহে, ইকোনমিস্ট এই মতাবলম্বী। ইকোনমিস্টের ভ্রম ইন্ডিয়ান অবজারভারের নিকট ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। সে তর্ক এখানে উত্থাপনের আবশ্যক নয়। অধিকাংশ টাকাটা ভূস্বামীরই হস্তে যায়। ভূমিতে অধিকাংশ কৃষকেরই অধিকার অস্থায়ী। জমিদার ইচ্ছা করিলেই তাহাদের উঠাইতে পারেন। দখলের অধিকার অনেক স্থানে অদ্যপি আকাশকুসুম মাত্র। যেখানে আইন অনুসারে প্রজার অধিকার আছে, সেখানে কার্যে নাই। অধিকার থাক বা না থাক, জমিদার উঠিতে বলিলেই উঠিতে হয়। কয়জন প্রজা জমিদারের সঙ্গে বিবাদ করিয়া ভিটায় থাকিতে পারে? সুতরাং যে বেশি খাজনা স্বীকৃত হইবে, তাহাকেই জমিদার বসাইবেন। পূর্বেই কথিত হইয়াছে, লোকসংখ্যা বৃদ্ধি হইতেছে। তাহার বিশেষ কোনো প্রমাণ নাই বটে, কিন্তু ইহা অনুভবের দ্বারা সিদ্ধ। প্রজাবৃদ্ধি হইলেই জমির খাজানা বাড়িবে। যে ভূমির আগে একজন প্রার্থী ছিল, প্রজাবৃদ্ধি হইলে তাহার জন্য 2 জন প্রার্থী দাঁড়াইবে। যে বেশি খাজানা দিবে, জমিদার তাহাকেই জমি দিবেন। রামা কৈবর্তের জমিটুকু ভালো, সে 1 টাকা হারে খাজানা দেয়। হাসিম শেখ সেই জমি চায়, সে 1.5 টাকা হার স্বীকার করিতেছে। জমিদার রামাকে উঠিতে বলিবেন। রামার হয়তো দখলের অধিকার নাই, সে অমনি উঠিল। নয়তো অধিকার আছে, কিন্তু কি করে? কুমিরের সঙ্গে বিবাদ করিয়া জলে বাস করিবে কি প্রকারে? অধিকার বিসর্জন দিয়া সেও উঠিল। জমিদার বিঘা পিছু 8 আনা বেশি পাইলেন। এই রূপে চিরস্থায়ী বন্দোবস্তের পর কোনো সময়ে না কোনো সময়ে, কোনো সুযোগে না কোনো সুযোগে দেশের অধিকাংশ ভূমির হার বৃদ্ধি হইয়াছে। আইন আদালতের আবশ্যক করে নাই। বাজারে যেরূপ গ্রাহক বৃদ্ধি হইলে ঝিঙা পটলের দরবারে, প্রজা বৃদ্ধিতে সেই রূপ জমির হার বাড়িয়েছে। সেই বৃদ্ধি জমিদারের উদরেই গিয়াছে। অনেকেই রাগ করিয়া এই সকল কথা অস্বীকার করিবেন। তাহারা বলিবেন, আইন আছে, নিরিখ আছে, জমিদারের দয়াধর্ম আছে। আইন সে একটা তামাশা মাত্র। বড় মানুষেই খরচ করিয়া সে তামাশা দেখিয়া থাকে। নিরিখ পূর্ববর্ণিত প্রণালীতে বাড়িয়া গিয়াছে। আর জমিদারের দয়াধর্ম, তাহার আরেকটি নাম স্বার্থপরতা। যতদূর স্ক্রু ফিরে ততদূর ফিরান। যখন আর ফিরে না, তখন দয়াধর্মের আবির্ভাব হয়। স্ক্রু ফিরাইয়া ফিরাইয়া বঙ্গদেশের অধিকাংশ বর্ধিত ধার্য হায় ভূস্বামীগণ আপনাদিগের হস্তগত করিয়াছেন। চিরস্থায়ী বন্দোবস্তের সময় যে জমিদারের যে হস্তবুদ্ধ ছিল, অনেক স্থানে তাহার 3 গুণ 4 গুণ হইয়াছে, কোথাও 10 গুণ হইয়াছে। কিছু না বাড়িয়াছে এমন জমিদারি অতি অল্প। আমরা দেখাইলাম, এই ঈশ্বর প্রেরিত কৃষিধনের বৃদ্ধির ভাগ রাজা পাইয়া থাকেন, ভূস্বামী পাইয়া থাকেন, বণিক পায়েন, মহাজন পায়েন
কৃষি কি পায়? যে এই ফসল উৎপন্ন করে সে কি পায়? আমরা এমতো বলি না যে সে কিছুই পায় না। বিন্দু বিসর্গমাত্র পাইয়া থাকে। যাহা পায় তাহাতে তার কিছু অবস্থার পরিবর্তন হয় না। অদ্যাপি ভূমির উৎপন্নে তাহার দিন চলে না। অতএব যে সামান্য ভাগ কৃষক সম্প্রদায় পায় তা না পাওয়ারই মধ্যে। যার ধন তার ধন নয়। যাহার মাথার কালঘাম ছুটিয়া ফসল জন্মে লাভের ভাগে সে কেহ হইল না। আমরা দেখালাম যে দেশের অত্যন্ত শ্রীবৃদ্ধি হইয়াছে। অসাধারণ কৃষিলক্ষ্মী দেশের প্রতি সুপ্রসন্না। তাহার কৃপায় অর্থবর্ষণ হইতেছে। সেই অর্থ রাজা, ভূস্বামী, বণিক, মহাজন সকলেই কুড়াইতেছে। অতএব সেই বৃদ্ধিতে রাজা, ভূস্বামী, বণিক, মহাজন সকলেরই শ্রীবৃদ্ধি। কেবল কৃষকের শ্রীবৃদ্ধি নাই। সহস্র লোকের মধ্যে কেবল 999 জনের তাহাতে শ্রীবৃদ্ধি নাই। এমতো শ্রীবৃদ্ধির জন্য যে জয়ধ্বনি তুলিতে চাহে তুলুক, আমি তুলিব না। এই 999 জনের শ্রীবৃদ্ধি না দেখিলে আমি কাহারও জয়গান করিব না। লিখিত বঙ্গদর্শন 1279 বঙ্গাব্দ ভাদ্র। নমস্কার।